ট্রাম্পের শুল্ক আরোপের শঙ্কার মুখে ইউরোপের অটোমোবাইল শিল্প, 15 বিলিয়ন ইউরোর ক্ষতির মুখে পড়তে পারে জার্মানি। হরমুজ প্রণালী সচল করতে ও ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আহ্বান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলের। আমেরিকায় নেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। ইহুদিদের নিরাপত্তায় জার্মানির ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে চ্যান্সেলর মার্জ। যুদ্ধের ময়দানে ইউক্রেন থেকে ইউরোপের অনেক কিছু শেখার আছে মন্তব্য ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের 25% শুল্ক আরোপের ঘোষণা বিশ্ববাজারে পড়েছে বড় ধরনের নেতিবাচক প্রভাব। একদিকে যেমন ধস নেমেছে জার্মানির শেয়ার বাজারে, অন্যদিকে শঙ্কার মুখে পড়েছে ইউরোপের ঐতিহাসিক গাড়ি নির্মাণ শিল্প। সোমবার ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর থেকেই পতনের মুখে পড়ে BMW এবং মার্সিডিজের মতো শীর্ষ ব্র্যান্ডগুলোর শেয়ার। এই সিদ্ধান্তের ফলে জার্মানি বছরে প্রায় 15 বিলিয়ন ইউরোর ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানিকৃত কার এবং ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে 25% করা হবে। 2025 সালে স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিতে শুল্কের হার 15% নির্ধারিত থাকলেও ট্রাম্প অভিযোগ করেন ইইউ সেই চুক্তির শর্ত লঙ্ঘন করছে। এরপর ফ্লোরিডার ওকালায় এক জনসভায় প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, জার্মানির মতো দেশগুলো আমেরিকান বাজার থেকে অন্যায় সুবিধা নিয়ে আমেরিকান কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। The European Union has not adhered to it, so we've increased the tariffs on all cars coming into the United States by 25% and trucks. Knowing that if Mercedes and BMW and the truck companies and all of the people out there that send stuff in and didn't pay anything for years, they ripped us off, they took our jobs away from us. Not anymore, it's the opposite, they're all coming back. ট্রাম্পের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তে সোমবার সপ্তাহ শুরু হতেই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW এবং মার্সিডিজ বেঞ্জের শেয়ারের দাম প্রায় 2% কমে গেছে। পোর্শ এবং ভক্সওয়াগনের শেয়ারেও দরপতন দেখা গেছে প্রায় 0.9%। জার্মানির প্রধান শেয়ার সূচক ড্যাক্স সোমবার দুপুরের দিকে 0.84% কমে যায়। এই 25% শাস্তিমূলক শুল্ক মোটেও ভালো খবর নয়। আপনি বাজারের প্রতিক্রিয়া দেখলেই তা বুঝতে পারবেন। এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। প্রেক্ষাপট কেবল সাময়িক শেয়ার পতন নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ভয়াবহ। জার্মানির কিয়েল ইনস্টিটিউট সতর্ক করেছে যে এই শুল্ক বৃদ্ধির ফলে দেশটির অটোমোবাইল শিল্পে স্বল্প মেয়াদে 15 বিলিয়ন ইউরো এবং দীর্ঘমেয়াদে প্রায় 30 বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে। 2025 সালে জার্মানি থেকে প্রায় 410,000 গাড়ি আমেরিকায় রপ্তানি হলেও শুল্ক যুদ্ধের প্রভাবে এই সংখ্যা আরও কমার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান কমিশন। তারা জানিয়েছে ইইউ নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করছে। আমেরিকান এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ব্রাসেলস। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেন ও ইরানের চলমান উত্তেজনার মাঝে নেটোর সামরিক সক্ষমতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার এথেন্সে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জার্মানি থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে নেটোর সামগ্রিক সুরক্ষা ব্যাহত হবে না, বরং একে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর একটি তাগিদ হিসেবে দেখছে বার্লিন। একই সাথে হরমুজ প্রণালী সচল রাখতে এবং পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াদেফুলের মতে নেটোর প্রচলিত প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে ইউরোপের দেশগুলোর নিজস্ব উদ্ভাবনী শক্তি ও সামরিক সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। নেটোর সদস্য হিসেবে ইউরোপে আমাদের নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা প্রয়োজন। আমেরিকার সেনা প্রত্যাহারের ঘোষণাকে আমাদের নিজেদের সক্ষমতা দ্রুত বাড়ানোর একটি তাগিদ হিসেবে দেখা উচিত। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধের উদাহরণ দেখায় যে চাইলে কয়েক দশকের তুলনায় অনেক দ্রুত সামরিক সক্ষমতা গড়ে তোলা সম্ভব। আমি নিশ্চিত নেটোর সুরক্ষা ব্যবস্থায় কোনো ঘাটতি হবে না, কারণ আমরা তা যে কোনোভাবেই পূরণ করব।
জার্মানি থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর আমেরিকার সাথে সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। রবিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, নেটোর ভেতরে মতপার্থক্য থাকলেও আমেরিকাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। সেনা সরিয়ে নেওয়ার বিষয়টিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি কোনো নতুন ঘটনা নয়। চ্যান্সেলর মার্চ আরও উল্লেখ করেন, ইউরোপের দেশগুলোর যানবাহনের ওপর 25% শুল্ক আরোপের যে হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তা মূলত ঝুলে থাকা বাণিজ্যিক চুক্তির কারণে সৃষ্ট অস্থিরতা। আমি স্বীকার করছি যে অনেক বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে আলাদা, কিন্তু তা এই সত্যকে বদলে দেয় না যে আমেরিকা নেটোর ভেতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। ইউক্রেন যুদ্ধের অবসান এবং দেশটির জন্য যৌথ নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ও ইউরোপের একসাথে কাজ করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেক সফলতা অর্জন করেছি। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বার্লিনের চাবাদ সিনাগগ সফরকালে ইহুদিদের সুরক্ষায় তার সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সোমবার তিনি জানান, ইহুদিরা জার্মানির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং এর ওপর কোনো আঘাত মানেই দেশের গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার ওপর আঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির যে ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে মার্চ বলেন, তার দল সিডিইউ এই সুরক্ষায় সবচেয়ে বেশি অঙ্গীকারবদ্ধ। সিনাগগ ক্যাম্পাসে শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সুশিক্ষা ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 2023 সালের অক্টোবর থেকে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষের প্রেক্ষাপটে চ্যান্সেলরের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইহুদি জীবন জার্মানির একটি অংশ। যারা জার্মানিতে ইহুদিদের ওপর আক্রমণ করে তারা মূলত আমাদের সমাজ এবং আমাদের গণতন্ত্রের ওপরই আক্রমণ করছে। এই জনপদকে সুরক্ষা দেয়া জার্মানির একটি ঐতিহাসিক দায়িত্ব। অন্য যে কোনো দলের চেয়ে সিডিইউ এই মিশনের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই কারণেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। ইউক্রেনকে কেবল সাহায্য করাই নয়, বরং ইউক্রেন থেকে ইউরোপের কি পাওয়ার আছে তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। সোমবার প্রাগে চেক প্রজাতন্ত্র সফরকালে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। স্টাব আরও বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে ইউক্রেন যে দক্ষতা দেখাচ্ছে তা ইউরোপ বা আমেরিকার যে কোনো সেনাবাহিনীর জন্য শিক্ষণীয়। এদিকে যুদ্ধের ময়দানে ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলা অব্যাহত রয়েছে। সোমবার খার্কিভ অঞ্চলে এক ক্ষেপণাস্ত্র হামলায় নারীসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। প্রাগের রাজপ্রাসাদে চেক প্রেসিডেন্ট পেত্রো পাবেলের সাথে বৈঠকে বসেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। দীর্ঘ 4 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে কেবল একতরফা সাহায্য হিসেবে দেখতে নারাজ তিনি। স্টাব মনে করেন, ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের অভিজ্ঞতা এখন ইউরোপের দেশগুলোর জন্যই বেশি প্রয়োজন। Instead of us talking about what Ukraine needs from Europe, perhaps we should start thinking what we in Europe need from Ukraine. সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন আজ যেভাবে আধুনিক যুদ্ধ পরিচালনা করছে তা বিশ্বের অনেক শক্তিশালী দেশের সেনাবাহিনীও করতে সক্ষম নয়। এ কারণেই তিনি শুরু থেকেই ইউক্রেনকে নেটো এবং ইইউ সদস্য করার পক্ষে জোরালো সমর্থন দিয়ে আসছেন। There's not one military in Europe or the United States, for that matter, that is capable to conduct modern warfare in the way in which Ukraine. একই সম্মেলনে চেক প্রেসিডেন্ট পেত্রো পাবেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের কড়া সমালোচনা করেন। ট্রাম্প সম্প্রতি নেটোকে কাগুজে বাঘ বলে অভিহিত করেছিলেন। পাবেল মনে করেন, এই ধরনের মন্তব্য নেটোর বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়, যা ভ্লাদিমির পুতিনকে খুশি করার নামান্তর। মিত্রজোটের শক্তিশালী কোনো সদস্য যদি নেটোকে কাগুজে বাঘ বলে, তবে তা জোটের সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের বক্তব্য কেবল শত্রুপক্ষ পুতিনকেই আনন্দিত করবে। কূটনৈতিক এই আলোচনার মধ্যেই সোমবার ইউক্রেনের খার্কিভের মেরেফা শহরে আছড়ে পড়ে রুশ ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ হারান অন্তত 6 জন, আহত হন আরও 31 জন। হামলায় বিধ্বস্ত বাড়িঘরের সামনে আপনজনদের হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। একদিকে রণাঙ্গনে সাধারণ মানুষের মৃত্যু, আর অন্যদিকে নেটোর ভবিষ্যৎ নিয়ে শীর্ষ নেতাদের বাকযুদ্ধ। সব মিলিয়ে ইউক্রেন সংকট এখন এক জটিল সমীকরণের মুখে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
ইউরোপিয়ান ইউনিয়নের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক অর্জনের পথে এগিয়ে যাচ্ছে রোমানিয়া। কৃষ্ণ সাগরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় গ্যাস প্রকল্প নেপচুন ডিপ এর পাইপলাইন বসানোর কাজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় 100 বিলিয়ন ঘনমিটার গ্যাস সমৃদ্ধ এই খনিটি থেকে 2027 সালে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রকল্প সফল হলে রোমানিয়া নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি জার্মানি ও মলদোভা সহ প্রতিবেশী দেশগুলোতেও গ্যাস রপ্তানি করতে পারবে। রোমানিয়ার কনস্টান্টা বন্দরের অদূরে তুজলা এলাকায় এখন ব্যাপক কর্মযজ্ঞ চলছে। সাগরের তলদেশ থেকে গ্যাস স্থলভাগে আনার জন্য 160 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে ওএমবি পেট্রোম এবং রোমগাস। ইটালিয়ান প্রতিষ্ঠান সাইপেমের দুটি বিশাল জাহাজ এই পাইপলাইন বসানোর কাজে অংশ নিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রোমানিয়ার গ্যাস উৎপাদন দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। ওম্বি পেট্রোম এর প্রধান নির্বাহী ক্রিস্টিনা ভার্চের মতে, এই জ্বালানি প্রকল্প রোমানিয়াকে ইউরোপিয়ান ইউনিয়নের এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। মূল্যস্ফীতি ও কারিগরি ঝুঁকি সামলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে বদ্ধপরিকর তারা। You're absolutely right. I really believe it gives Romania a much bigger stage in the European Union, and this is what these big energy projects can do. নেপচুন ডিপ প্রকল্পের জন্য কৃষ্ণ সাগরে এবছর 50টি জাহাজ কাজ করবে। ইতিমধ্যে গভীর সমুদ্রে 6টি কূপ খননের কাজ বাকি রয়েছে এবং উৎপাদন প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ইটালি ও ইন্দোনেশিয়ায় তৈরি হচ্ছে, যা এবছরের শেষ নাগাদ কৃষ্ণ সাগরে পৌঁছানোর কথা রয়েছে। পাইপলাইনটি 160 কিলোমিটার দীর্ঘ। এর কাজ শুরু হয় এটাই প্রমাণ করে আমরা এই প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যেই বুঝিয়ে দেওয়ার পথে রয়েছি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যখন ইউরোপ তার জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে, তখন রোমানিয়ার এই বিশাল গ্যাস প্রকল্প পুরো মহাদেশের জন্য হতে পারে একটি আশার আলো। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।